2015 সাল অষ্টম পে স্কেল কার্যকর হলো। একজন 13তম গ্রেডের কর্মচারী প্রথম মাসে বকেয়া সহ পেলেন প্রায় 40,000 টাকা। আগে কখনো একসাথে এত টাকা হাতে পাননি। কি করলেন? নতুন টেলিভিশন কিনলেন, স্ত্রীর জন্য গহনা নিলেন, ছেলের জন্য স্মার্টফোন, মেয়ের জন্য কোচিং ভর্তি। আর মাসের মাঝামাঝিতে এসে আবিষ্কার করলেন পকেট ফাঁকা। পরের মাস থেকে নতুন বেতন আসছে ঠিকই, কিন্তু নতুন বেতনের সাথে এসেছে নতুন কিস্তি, নতুন বাড়ি ভাড়া, নতুন খরচ। আর হিসাব মেলাতে গিয়ে দেখলেন বেতন বেড়েছে 8,000 টাকা, কিন্তু খরচ বেড়েছে 10,000 টাকা। এটা সেই একজনের গল্প নয়। 2015 সালে লক্ষ লক্ষ কর্মচারীর এই একই গল্প ছিল। এবার নবম পে স্কেল আসছে। আপনি কি সেই একই ভুল করবেন? আজকের ভিডিওতে বলবো পে স্কেল পাওয়ার পর যে 7টি ভুল মানুষ সবচেয়ে বেশি করেন এবং কিভাবে আপনি সেগুলো এড়াতে পারেন। এই ভিডিওটা সেভ করুন। পে স্কেল পাওয়ার দিন আবার দেখুন। ভূমিকা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। গত কয়েক মাস ধরে আমরা নবম পে স্কেলের প্রতিটি দিক নিয়ে কথা বলেছি। গেজেট, হিসাব, পেনশন, শিক্ষক, বকেয়া, সব বিষয়। কিন্তু আজকে একটু অন্যরকম কথা বলবো। বেতন বাড়লে জীবন বদলায় না, এটা আমরা আগেও বলেছি, কিন্তু আজকে আরও সুনির্দিষ্টভাবে বলবো ঠিক কোন কোন ভুলগুলো মানুষ করেন যার কারণে বেতন বাড়ার পরেও জীবনের মান বাড়ে না। এই 7টি ভুলের প্রতিটি বাস্তব। 2015 সালে হয়েছে, 2009 সালে হয়েছে। এবার যদি জেনে শুনে এড়াতে পারেন তাহলে নবম পে স্কেল আপনার জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে। ভুল 1, বকেয়া পেয়েই বড় কেনাকাটা করা। 2টা 15 মিনিট, 4টা 00 মিনিট। এটাই সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে ক্ষতিকর ভুল। গেজেট দেরিতে আসলে ধরুন 3 মাসের বকেয়া একসাথে পেলেন। 13তম গ্রেডের কর্মচারী হলে হাতে আসবে প্রায় 37,000 থেকে 40,000 টাকা। এই টাকা হাতে এলে মনে হয় এখনই ফ্রিজটা বদলাই, সোফাটা কিনি, মোটরসাইকেলটা নিই। কিন্তু থামুন, এই বকেয়াটা আসলে গত 3 মাসে আপনার যা পাওয়ার কথা ছিল তাই। এটা বোনাস নয়, এটা আপনার ঋণ ছিল। সরকার আপনাকে দিতে পারেনি বলে জমেছিল। তাহলে এই টাকা কি করবেন? সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো আগে পুরনো ঋণ মেটানো। ব্যাংক লোন, এনজিও ঋণ, আত্মীয়ের কাছে ধার, এগুলো আগে শোধ করুন। তারপর একটা জরুরি তহবিল রাখুন। তারপর বাকি টাকা দিয়ে প্রয়োজনীয় কেনাকাটা করতে চাইলে করুন, কিন্তু বকেয়ার পুরো টাকা এক সপ্তাহে খরচ করবেন না। ভুল 2, বেতন বাড়ার আগেই কিস্তিপণ্য কেনা। পে স্কেল আসছে, তাহলে এখনই টিভিটা কিস্তিতে নিই, এই চিন্তাটা বিপজ্জনক। কারণ গেজেট কবে আসবে কেউ নিশ্চিত জানে না। 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, কিন্তু কিস্তির দোকান প্রতি মাসে আসবেই। ধরুন আপনি 30,000 টাকার একটি পণ্য 12 মাসে কিস্তিতে নিলেন। মাসিক কিস্তি 2,800 টাকা। পে স্কেল না আসায় এই 3 মাস পুরনো বেতনে কিস্তি দিতে হচ্ছে। আগেই সংসার টানাটানি ছিল, এখন আরও কঠিন। পরামর্শ একটাই, পে স্কেলের টাকা হাতে আসার আগে কোনো কিস্তিপণ্য কিনবেন না। হাতে আসার পর হিসাব মিলিয়ে তারপর সিদ্ধান্ত নিন। ভুল 3, বাড়ি ভাড়া বাড়ার কথা হিসাবে না রাখা। এটা এমন একটা ভুল যেটা মানুষ ইচ্ছে করে করেন না, কিন্তু হিসাব না করার কারণে হয়ে যায়। পে স্কেল ঘোষণার পরপরই বাড়িওয়ালারা ভাড়া বাড়ানোর কথা বলেন। ঢাকায় সাধারণত 1,000 থেকে 3,000 টাকা, জেলায় 500 থেকে 1,000 টাকা। অনেকে ভাবেন বেতন বাড়ছে, ভাড়া একটু বাড়লে কি হবে, কিন্তু হিসাব না করেই এই সিদ্ধান্ত নেন। বাস্তব হিসাব করুন। আপনার বেতন বাড়ছে ধরুন 8,000 টাকা, বাড়ি ভাড়া বাড়ছে 1,500 টাকা, বাজারে খরচ বাড়ছে প্রায় 1,000 টাকা, সন্তানের স্কুল বেতন বাড়ছে 500 টাকা, মোট খরচ বাড়ছে 3,000 টাকা। তাহলে হাতে বাড়তি থাকছে 8,000 মাইনাস 3,000 সমান 5,000 টাকা। এই 5,000 টাকার পরিকল্পনা না করলে এটাও কোথায় যাবে বুঝতে পারবেন না। আর বাড়ি ভাড়া বাড়ানোর ক্ষেত্রে আপনার চুক্তিপত্র দেখুন, চুক্তির মেয়াদ আছে কিনা, ভাড়া বাড়ানোর শর্ত কি, এগুলো জানুন। বাড়িওয়ালা চাইলেই সাথে সাথে রাজি হবেন না। ভুল 4, পুরনো ঋণ না মিটিয়ে নতুন খরচ করা। 7টা 00, 8টা 30। বাংলাদেশের বেশিরভাগ সরকারি কর্মচারীর কোনো না কোনো ঋণ আছে। এনজিও ঋণ, ব্যাংক লোন, আত্মীয়ের কাছে ধার, কোনো না কোনোভাবে। পে স্কেলের বাড়তি টাকা পেয়ে অনেকে নতুন কিছু কিনতে যান, কিন্তু পুরনো ঋণটা মিটান না। এটা কেন ভুল? ধরুন আপনার এনজিওতে ঋণ আছে, মাসিক কিস্তি 2,000 টাকা, সুদ সহ মোট বাকি আছে 30,000 টাকা।
বেতন বাড়ার পর যদি এই ঋণ এককালীন বা দ্রুত শোধ করেন, মাসে 2,000 টাকা বাঁচবে, বছরে 24,000 টাকা, আর মানসিক চাপও কমবে। কিন্তু ঋণ না মিটিয়ে নতুন টিভি কিনলে ঋণের কিস্তিও চলবে, নতুন টিভির কিস্তিও চলবে। সহজ নিয়ম একটাই, আগে পুরনো ঋণ, পরে নতুন কেনাকাটা। ভুল 5, সন্তানের ভবিষ্যতে বিনিয়োগ না করা। এখন আপনার সন্তানের বয়স 10 বছর, প্রতি মাসে মাত্র 1,000 টাকা তার পড়াশোনার জন্য আলাদা রাখলেন। 8 বছর পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় হাতে থাকবে প্রায় 1 লাখ টাকার মতো, সুদ ছাড়া। এই টাকা তার ভর্তি থেকে শুরু করে প্রথম বছরের পড়াশোনার অনেকটাই মেটাতে পারবে। বেতন বাড়ার পর সন্তানের জন্য একটা নির্দিষ্ট মাসিক সঞ্চয় শুরু করুন। 1,000 হোক বা 2,000 হোক, শুরু করাটাই জরুরি। ভুল 6, স্বাস্থ্য বীমা বা সঞ্চয়ের কথা না ভাবা। 10:00 11:30। সরকারি কর্মচারীরা সরকারি চিকিৎসা সুবিধা পান, এটা সত্যি, কিন্তু সেই সুবিধা সবসময় যথেষ্ট নয়। হঠাৎ বড় অসুখ হলে, অস্ত্রোপচার লাগলে, পরিবারের কেউ হাসপাতালে ভর্তি হলে খরচটা অনেক সময় হিসাবের বাইরে চলে যায়। অনেক কর্মচারী এই জরুরি পরিস্থিতিতে ঋণ করেন, অথচ আগে থেকে একটা ছোট জরুরি তহবিল থাকলে এই ঋণ লাগতো না। পরামর্শ হলো, বেতন বাড়ার প্রথম মাস থেকেই প্রতি মাসে অন্তত 1,000 থেকে 2,000 টাকা একটা আলাদা সঞ্চয় হিসাবে রাখুন, শুধু জরুরি পরিস্থিতির জন্য, অন্য কাজে খরচ করবেন না। 6 মাস পর দেখবেন 6,000 থেকে 12,000 টাকার একটা ছোট নিরাপত্তা তৈরি হয়েছে। এটা ছোট মনে হচ্ছে, কিন্তু বিপদের সময় এই টাকাটাই ত্রাণকর্তা হবে। ভুল 7, পেনশনের হিসাব না বোঝা এবং প্রাপ্য না চাওয়া। 11:30 13:30। এই ভুলটা কর্মচারীদের চেয়ে বেশি পেনশনভোগীরা করেন এবং তাদের সন্তানরাও করেন। পে স্কেল কার্যকর হওয়ার পর পেনশনভোগীদের পেনশন নতুন হারে পাওয়ার কথা, কিন্তু এটা স্বয়ংক্রিয়ভাবে হয় না। অনেক পেনশনভোগী জানেনই না যে তারা বেশি পাওয়ার কথা। মাসের পর মাস পুরনো হারেই পেনশন পেতে থাকেন, আর যখন জানতে পারেন তখন বকেয়া দাবি করতে হয়, যা জটিল হয়ে যায়। এই ভুল এড়াতে 3টি কাজ করুন। 1, গেজেট বের হওয়ার 1 মাসের মধ্যে পেনশন কার্যালয়ে যান, জিজ্ঞেস করুন নতুন হারে পেনশন পেতে কি করতে হবে। 2, প্রতি মাসে পেনশনের স্লিপ দেখুন, আগের মাসের চেয়ে বেড়েছে কিনা দেখুন। 3, বয়স 75 বা তার বেশি হলে বিশেষ চিকিৎসা ভাতার জন্য আলাদা আবেদন করতে হতে পারে, এটা নিজে থেকে আসবে না। এই 3টি কাজ না করলে আপনি অথবা আপনার বাবা মা হয়তো মাসের পর মাস কম পাবেন, শুধু না জানার কারণে। 7টি ভুল এক নজরে। 13:30 14:30। ভুল কি হয়? কি করবেন এক বকেয়ায় বড় কেনাকাটা? পরের মাসেই টানাটানি, আগে ঋণ মেটান, তারপর পরিকল্পিত কেনাকাটা। 2, আগেই কিস্তিপণ্য কেনা, বেতন না আসতেই কিস্তির চাপ, টাকা হাতে আসার পর সিদ্ধান্ত নিন। 3, ভাড়া বাড়ার হিসাব না করা, মাস শেষে টাকা কোথায় গেল বুঝবেন না, আগেই নতুন খরচের হিসাব করুন। 4, পুরনো ঋণ না মেটানো, 2 কিস্তির বোঝা, আগে ঋণ পরে নতুন খরচ। 5, সন্তানের ভবিষ্যতে বিনিয়োগ না করা, বড় হলে পড়াশোনার টাকা নেই, মাসে নির্দিষ্ট সঞ্চয় শুরু করুন। 6, জরুরি তহবিল না রাখা, বিপদে ঋণ করতে হয়, মাসে 1,000 থেকে 2,000 টাকা আলাদা রাখুন। 7, পেনশনের প্রাপ্য না চাওয়া, মাসের পর মাস কম পেনশন পান, গেজেটের পর কার্যালয়ে যান। তাহলে সঠিকভাবে কি করবেন? 14:30 16:00। এতক্ষণ কি করবেন না বললাম, এখন বলি কি করবেন। পে স্কেল কার্যকর হওয়ার প্রথম মাসে একটা কাজ করুন, একটা কাগজ নিন, লিখুন বর্তমান মোট বেতন কত, নতুন মোট বেতন কত, পার্থক্য কত। এই পার্থক্যটাকে 3 ভাগে ভাগ করুন। 1/3 পুরনো ঋণ মেটাতে বা জরুরি তহবিলে, 1/3 সন্তানের পড়াশোনা বা পরিবারের ভবিষ্যতে, 1/3 বর্তমান জীবনমান উন্নয়নে বা যা মন চায় তাতে। এই সহজ নিয়মটা মানলে বেতন বাড়ার সুফল শুধু প্রথম মাসে নয়, বছরের পর বছর ধরে পাবেন। শেষ কথা, 16:00 17:00। 11 বছরের অপেক্ষার পর নবম পে স্কেল আসছে, এই সুযোগটা নষ্ট করবেন না। 2015 সালে যারা বকেয়া পেয়ে 1 মাসে খরচ করে ফেলেছিলেন, তারা আজ বলেন, যদি সেটা সঞ্চয় করতাম আজ অনেক ভালো থাকতাম। আপনার সুযোগ আছে সেই ভুল না করার। আজকে 7টি ভুলের কথা মনে রাখুন। পে স্কেল পাওয়ার দিন এই ভিডিওটা আবার দেখুন এবং আপনার পরিচিত সরকারি কর্মচারী বন্ধুকে শেয়ার করুন, যাতে তিনিও এই ভুলগুলো না করেন।
গ্যাজেট বের হওয়া মাত্র আমরা সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে হাজির হব। সেটা মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।